বাংলাদেশের রাজনীতিতে ইসলাম পন্থা কি খুব শক্তিশালী নিয়ামক হয়ে উঠছে কিনা, এবং আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আচ্ছা, একটু তার আগে একটু ওই জায়গাটায় আসি যে ধরুন বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়। পিআরের দাবিটা প্রথম বামপন্থীদের মহল থেকে এসছে, প্রগতিশীল মহল থেকে এসছে, এবং আমরা যখন ৩১ দফা নিয়ে আলোচনা করি তখন আমরা পিআর নিয়ে আলোচনা করেছি। আমাদের দলের দাবিতে, গণতন্ত্র মঞ্চের দাবিতে পিআর আছে। কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে পিআর নিয়ে আলোচনা ছিল গণতন্ত্র মঞ্চে, সেটা তখন এক জায়গায় আসেনি। আমাদের দলের জায়গা থেকে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, কিন্তু যখন ঐকমত্যের জায়গাটা আসেনি এবং ৫ই আগস্টের পরে যখন কমিশনগুলো গঠিত হলো সেখানে ঐকমত্যের জায়গা দেখা যায়নি। সেই ক্ষেত্রে আসলে পিআর ব্যাপারটা ঐকমত্য কমিশনের আলোচনার এজেন্ডা থেকেই বাদ পড়ে গেছে নিম্নকক্ষে পিআরের জায়গায়। কিন্তু উচ্চকক্ষ গঠনের যেহেতু প্রস্তাব ছিল তখন সেটা এসে দাঁড়ালো যে উচ্চকক্ষে মানে ভোটের অনুপাতে আসন বিন্যাস করা যায় কিনা। পিআর পদ্ধতি কিন্তু যেসব দেশে আছে মিক্সড পদ্ধতিতেই আছে, মানে তাহলে তো মানে নাহলে পিআর ইলেকশন তো একজন মানে নেতার ইয়াতে হবে, তারপর তিনি যাকে নমিনেট করবেন সেই হয়ে যাবে। ব্যাপারটা তো ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে আলোচনা মানে ইলেকশন ৩০০ আসনেই হবে, প্রার্থীও থাকবে, তারাই জয়লাভ করবেন। তারপরে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরও কিছু মানুষ পার্লামেন্টে আসবে, সেইটা মানে পার্টিগুলো এই নমিনেশনের ভেতর থেকেই আসবে। এখন এই মিক্স পদ্ধতির জায়গাটা আমাদের যেহেতু এখানে আলোচনা হয়নি সেটা আমরা বাদ রাখছি। যেটা আলোচনা ছিল যে উচ্চকক্ষে যে ১০০ আসন ঠিক করা হচ্ছে সেটা কি আসন ভিত্তিক পিআর হবে নাকি ভোট ভিত্তিক পিআর হবে। আসন ভিত্তিক পিআর হলে কেউ ২০০ পেলে ৬৬টা হয় ১০০ আসনে, আর ভোট ভিত্তিক যদি ভোট, হ্যাঁ নারী আসনের মতো, আর যদি ভোট ভিত্তিক হয় দেখা গেল ২০০ আসন পেয়েও সে ৪০% ভোট পেয়েছে, তাহলে তখন সে উচ্চকক্ষে ৪০টি আসন পাবে। তাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। আর যেহেতু উচ্চকক্ষে সংবিধান সংস্কারের প্রশ্নটিকে সিম্পল মেজরিটি মানে 51 পেতে হবে আপনার সংবিধান পাস করাতে হলে, এবং সেখানে যদি তখন পিআর থাকে তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার কিংবা ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। ওই কারণে কিন্তু এই আলোচনাটা এসছে। এখন জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন নিম্নকক্ষেও পিআর চাইছে, এটা কিন্তু মানে ঐকমত্য কমিশনের এজেন্ডার ভুক্ত না, এখন এটা তাদের আলাদা দাবি। এখন এই দাবির কথাটাই বলছিলাম যে আপনি যদি আমাদেরও তো অনেক দাবি আছে, আমরা যদি দাবি আদায়ের জন্য এটা বলি যে শক্তি পরীক্ষা দিয়ে দাবি আদায় করব, তাহলে সেইটা যে অনিবার্য দিকে আমাদের নিয়ে যায় সেটা আমাদের অভ্যুত্থানকে নানান ঝুঁকির মধ্যে ফেলতে পারে, আমাদের অর্জনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সেই জায়গাটা সবগুলো দল সচেতন থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের বক্তব্য হচ্ছে যে যার যা দাবি আছে জনগণের কাছে যান, জনগণ যাদেরকে বিজয়ী করবে তারা ভবিষ্যৎটা বাংলাদেশে নির্ধারণ করবে। এখন প্রশ্নে আসি যে বাংলাদেশে মানে ইসলাম মানে ইসলাম ধর্মভিত্তিক যে রাজনীতি কিংবা দলগুলো আছে তাদের জায়গা বাড়ছে কিনা, এটার প্রধান দায় এটা হচ্ছে শেখ হাসিনার। ১৫ বছর ধরে নিজেদেরকে জাস্টিফাই জায়েজ করতে গিয়ে তারা মানে জামাত ইসলামী কিংবা ইসলামপন্থী রাজনীতি, তাকে জঙ্গি, তাকে রাজাকার, পাকিস্তানি ট্যাগ দিয়ে মানে সেই প্রশ্নটা যে মানে একেবারেই নাই তা না, কিন্তু ওইটাকে ধরেন আপনি পুঁজি করলেন, ওইটাকে পুঁজি করে আপনি ভোটবিহীন রাজনীতিকে মানে জায়েজ করতে চাচ্ছেন, আপনি একটা ত্রাসের রাজত্বকে জায়েজ করতে চাচ্ছেন। খুব সহজেই তখন আপনি যাদেরকে দমনপীড়ন করছেন, যাদেরকে দমন করে জায়েজ করতে যাচ্ছেন, তারা মজলুম হিসেবে মানুষের সামনে হাজির হয়েছে, এবং এই মজলুম অবস্থাটাকেই কিন্তু আমরাও নিন্দা জানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে দেখেছি। এখন জায়গাটা যেটা হচ্ছে যে যারা মজলুমের প্রতি মানুষের তো মানে একটা মানে অনিবার্য মমত্ব তৈরি হয়, সেই জায়গাটা তৈরি হয়েছে, এবং যে কারণে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা জায়গা আছে। এইটার যেমন গ্লোবাল ব্যাপার আসপেক্টও আছে, বৈশ্বিক আসপেক্টও আছে। আমি অত বৈশ্বিক আসপেক্ট মানে এবং যে বলে যে ধরেন দেশের এই যে রাজনৈতিক আসপেক্টটি, এবং অনেক ক্ষেত্রেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কার্যক্রমটাকে আপনি বাধ্যতামূলকভাবে গুপ্ত জায়গায় কিংবা আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছেন। আন্ডারগ্রাউন্ডে কাজ করছেন, কিন্তু যখনই কেউ দমনপীড়নের শিকার হয় আন্ডারগ্রাউন্ডে কাজ করে তাদের কিন্তু মানে তারা বরং এটা মনে করেছেন যে অনেক সময় মনে করা হয় যে তাদেরকে বোধহয় দমিয়ে রাখা যাচ্ছে, আসলে দমিয়ে রাখা যায় না, বরং তাদের প্রলিফারেশন, তাদের বারবারন্তটা বাড়ে, এবং সেই জায়গাটা এখানে ঘটেছে। এবং তারা যেহেতু নানা ধরনের সামাজিক কার্যক্রমের মধ্যে দিয়ে যায়,
এবং ধর্মীয় মানে প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে তারা কাজে লাগাতে পারে, হ্যাঁ, মানে মসজিদ থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের ধর্মীয় চর্চার মধ্যে দিয়ে এটা কাজে লাগাতে পারে। ফলে তাদের মানুষের সাথে গণসংযোগের জায়গাটাও ছিল, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 13 মাসে মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে বাকি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ঢুকতে পারে নাই, কিন্তু ইসলামী ছাত্র শিবির কিন্তু এই জায়গায় তারা ভেতরেই ছিল এবং তাদের যেহেতু গোপন কাজ করার মানে আন্ডারগ্রাউন্ড কাজ করার দারুণ স্কিল এবং মেকানিজম ডেভেলপ করেছে, তারা কিন্তু এই সময়টা কাজ করেছে এবং কাজ করে তারা নানা ধরনের সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে তারা ছাত্রদের সাথে অনেক নৈকট্যের জায়গায় ছিল। মানে কি কি হয়েছে ওটা বাদ দিলেও আমি এই একটা জায়গায় পার্থক্য কিন্তু অন্য ক্রিয়াশীল দলগুলোর ক্ষেত্রে আছে। তারা অনেকে ক্যাম্পাসে ঠিকমতো অ্যাক্টিভিটি চালাতে পারে নাই, রিক্রুটমেন্ট, ছাত্রদের সাথে সংযোগ, এই জায়গাটার ক্ষেত্রে একটা অসম জায়গা আগে ভাগেই তৈরি হয়েছিল। তো এখন সেটা আছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে ইতিহাস, তাতে আমরা মনে করি যে এখানকার মানুষ সাধারণভাবে একটা উদার ইসলামের পক্ষে। দেখুন 1971 সালে যখন পাকিস্তান ধর্মের নাম করে পাকিস্তান রক্ষা করছে এবং তাকে গণহত্যা করছে এবং সেটাকে ধর্ম দিয়ে জায়েজ করার চেষ্টা করছে, তখন কি বাংলাদেশের মানুষ ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে? বাংলাদেশের মানুষ কিন্তু দাঁড়িয়েছে, যুদ্ধ করছে, সেও কিন্তু আল্লাহর নামে, মানে একদিকে যেমন দেশের জন্য, আরেকদিকে যেমন নিজের ধর্মের কাছ থেকে সে শক্তি নিচ্ছে, আল্লাহর নামেই কিন্তু পিতামাতারা সোপর্দ করে দিচ্ছেন যে সে যুদ্ধে যাচ্ছে। এই যে জায়গাটা আছে, তার মানে ধর্ম কিন্তু একক জায়গা না, কিন্তু ধর্ম ইজ এ সাইট অফ স্ট্রাগল। মানে ধর্মের স্পেসের মধ্যে, ধর্মের পরিসরের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে দুটো পক্ষের। এটা আপনি আরো 54 সালে যেতে পারবেন। ধরুন 54 সালে ফার্স্ট যুক্তফ্রন্টের যখন ইলেকশন হয় মুসলিম লীগের বিরুদ্ধে, তখন যুক্তফ্রন্টের দিক থেকে স্লোগান ছিল যে এই যে শাহবাগ হোটেল বলে এখন যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিংবা পিজি হাসপাতাল, তো তখন এটা শাহবাগ হোটেল ছিল, নাম ছিল শাহবাগ হোটেল। শাহবাগ হোটেল হচ্ছে সাদ্দাদের বালাখানা। এটা মুসলিম লীগ মানে এটা যুক্তফ্রন্টের ইলেকট্রাল ক্যাম্পেইনের জায়গা থেকে এটা প্রচার করা হয়েছে। ফলে এই যে ধরুন পাকিস্তানের ইসলাম হচ্ছে শরীফদের ইসলাম, মানে এলিট কিংবা বড়লোকদের কিংবা নির্যাতকদের ইসলাম, এটা যে মজলুমদের ইসলাম এই যুক্তফ্রন্ট, সেইটা কিন্তু তারাও স্পেস নিয়েছে। এখন এই লড়াই তো আছেই, মজলুমের লড়াই আছে, জালেমের বিরুদ্ধে লড়াই আছে। শেখ হাসিনার জালেমগিরির বিরুদ্ধে লড়াই করে মানে আপাত দিক থেকে ইসলামী দলগুলো যে সুবিধার জায়গাটা এখন পেয়েছে, সুবিধা কিংবা তাদের এটা অর্জনও বলতে পারেন, সেটার একই চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে না কিন্তু, কারণ মানুষ আবার তখন তাদের উগ্রতা দেখবে। ইতিমধ্যে মবের নামে যে সমস্ত মানে সিগন্যালগুলো আসছে, হ্যাঁ, আপনি মাজার পুড়িয়ে দিচ্ছেন, আপনি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করছেন, নারীর নিরাপত্তাকে অনিশ্চিত করছেন, আপনি সব ধরনের অন্যলিঙ্গীয় পরিচয়, জাতিগত পরিচয়, সব ধরনের প্রান্তিক মানুষকে আপনি ভীত সন্ত্রস্ত করে তুলছেন, এমনকি নিজের মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যেও আপনি সেগ্রিগেট করছেন, ভাগ করছেন এবং তাদের অনেককে মোরাল পুলিশিং শুরু করে দিচ্ছেন, কে কি পড়েছে, কে কি খেয়েছে। এই জায়গাগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করার জায়গা না। বাংলাদেশের মানুষের সাধারণ জায়গা হচ্ছে তারা উদার ইসলামের পক্ষে, সেই জায়গাটা, এবং এটা ন্যায্যতার জায়গা। তো কারোর উপর আপনি জবরদস্তি করতে পারেন না, মানে ইসলামের যদি মেইন এসেন্স আমরা ধরি, তো সেই জায়গা থেকে আমরা মনে করি না যে এটা বেশিরভাগ মুসলিম, আমি বোধহয় বলবো 99.9% মুসলিম তো দোয়া পড়ে ঘর থেকে বের হয়, নামাজ পড়ে তারা ঘরে, সেটা আমরা জানি। ধর্মভিত্তিক রাজনীতির যদি বারবারন্ত দেখিও, মানে এটাই বাংলাদেশে গণতান্ত্রিক ন্যায্য রাজনীতি দাঁড়ায়। মানে মূল সমস্যা কিন্তু দুর্নীতি, মূল সমস্যা অব্যবস্থাপনা, মূল সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কি সমস্যা ফেস করছে।